বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সকল প্রস্তুতি শেষ। এবার আসল পরীক্ষা দেওয়ার পালা। কথা হচ্ছে, আমাকে যারা চিনেন তারা সবাই জানেন যে এরকম কোনো টুর্নামেন্টের আগে আমি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় খুব ভালো অ্যাক্টিভ থাকি। রিসেন্টলি আমি হয়তো কন্টেন্ট বানানো শুরু করছি। আর্জেন্টিনা টিমের লেটেস্ট নিউজ কিংবা অ্যানালাইসিস নিয়ে পোস্ট করাই, কন্টেন্ট বানানোই হচ্ছে আমার কাজ। কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আশ্চর্যজনকভাবে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায়, স্পেশালি আমার জাওদ আব্দুল্লাহ আইডিতে কিন্তু অ্যাবসেন্ট। অনেকের প্রশ্ন যে আমি অ্যাকচুয়ালি এখন কই আছি, কেন সোশ্যাল মিডিয়ায় এরকম নীরবতা পালন করতেছি। কথা হচ্ছে, আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। সেটা হচ্ছে আর্জেন্টিনা হন্ডুরাস ম্যাচের কিছুক্ষণ পরে আমার মোবাইলটা অ্যাকচুয়ালি চুরি হয়ে যায়। যে কারণে আমি কিন্তু ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমি ঢুকতে পারতেছি না। আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা ঝামেলা আছে, যে কারণে অন্য কোনো ডিভাইস দিয়ে লগ ইন করা আমাকে সম্ভব হইতেছে না। লগ ইন করা যেহেতু সম্ভব হচ্ছে না, তো কোনো পোস্ট দেওয়া সম্ভব হচ্ছে না, কোনো আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না। অনেকে জানি আমাকে খুঁজতেছে, আমার আইডি স্ক্রল করতেছে, আমাকে অনেক জায়গায় মেনশন দিছে, আমাকে কোথাও না পেয়ে ইনবক্সে মেসেজ দিছে। কিন্তু যেহেতু আমি ঢুকতেই পারতেছি না, সেহেতু হচ্ছে যে আমার কারো মেসেজে, কারো মেনশনে আমার রেসপন্স করা সম্ভব হচ্ছে না। এবং এটা নিয়ে আমিও আসলে একটু মানসিক কষ্টে আছি যে আমার এতদিনের আইডিটাতে আমি কেন যে অ্যাক্সেস আমার পক্ষে নেওয়া সম্ভব হইতেছে না। এই কষ্টটা অ্যাকচুয়ালি মোবাইল হারানোর কষ্ট থেকেও বেশি। কথা হইতেছে, বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে। এই ভিডিওটা যখন হয়তো আপনি দেখতেছেন, হয়তো বিশ্বকাপ অলরেডি শুরু হয়ে গেছে। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, ওয়ান লাস্ট ড্যান্স। তো এখন হচ্ছে কি, এইসব পার্সোনাল দুঃখ কষ্ট বাদ দিয়ে আসল টপিকে ফোকাস করা উচিত যে আর্জেন্টিনার এই ফাইনাল প্রিপারেশনটা আসলেই কেমন হয়েছে। আমি ওইদিকে যাচ্ছি। সো হিয়ার উই গো। হন্ডুরাস এবং আইসল্যান্ড ম্যাচে স্কালোনির মূল ইন্টেনশন ছিল মূলত তার বেঞ্চ প্লেয়ার, তার রিজার্ভ প্লেয়ারদের একটু টেস্ট করে দেখা যে তার স্কালোনির প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডিতে এই প্লেয়ারগুলা কোন সেটআপে বেশি ইফেক্টিভ হবে। এই দুই ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ড কম্বিনেশন কিন্তু সেম ছিল। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ছিল লেভারকুসেনের এজিকুয়েল প্যালাসিওস, বক্স টু বক্স কাম অ্যাটাকিং মিডফিল্ডার রোলে ছিল লো সেলসো, এবং আরেক বক্স টু বক্স রোলে প্লেয়ার ছিল স্ট্রাসবার্গের ভ্যালেন্টিন বার্কো। এই দুই ম্যাচের স্টার্টিং এ অ্যাটাকার কাম মিডফিল্ডার হিসেবে খেলছে হন্ডুরাস ম্যাচে থিয়াগো আলমাদা, এবং আইসল্যান্ড ম্যাচে নিকো পাজ। সো এই ফোর ম্যান মিডফিল্ড কম্বিনেশনটা টেস্ট করাটাই কিন্তু স্কালোনির মূল উদ্দেশ্য ছিল, যে স্কালোনি যদি তার প্ল্যান বি, প্ল্যান সি তে যায়, তাহলে এই সেট আপটা, এই ব্যাকআপ প্লেয়ার, এই বেঞ্চ প্লেয়াররা আসলে কেমনটা পারফর্ম করে। প্রথমেই নাম নিতে হয় এই দুই ম্যাচের সবচেয়ে ইমপ্রেসিভ পারফরমেন্স করা ভ্যালেন্টিন বার্কোকে। সে এই সিজনের ব্রেকআউট স্টার আর্জেন্টিনার জন্য। এই প্রথম হন্ডুরাসের সাথে সে খেলছে রাইট মিডফিল্ডার হিসেবে, এবং আইসল্যান্ডের সাথে সে কিন্তু ছিল লেফট মিডফিল্ডার হিসেবে। শুরুতে লেফট ব্যাক হিসেবে শুরু করা এবং লেফট ফুটেড ভ্যালেন্টিন বার্কোকে নিয়ে আমি একটু ডাউটে ছিলাম যে রাইট মিডফিল্ড হিসেবে সে কতটুকু ইফেক্টিভ হবে। বাট সে হন্ডুরাস ম্যাচে প্রুভ করছে যে রাইট সাইডেও কিন্তু সে খুব কনফিডেন্টলি তার যে ন্যাচারাল খেলা, সেই ন্যাচারাল খেলাটা সে খেলতে পারে। এবং দুই ম্যাচে তার ওয়ার্ক রেট, তার স্পিড, তার স্টেমিনা, তার ট্যাকলিং, এবং অবশ্যই তার লাইন ব্রেকিং, থ্রু পাস, লব পাসগুলো কিন্তু সবার নজর কাটছে। এবং বলা যায় যে 2022-এ এনজো যেমন একটা সারপ্রাইজ প্যাক হিসেবে ছিল, এরকম সারপ্রাইজ প্যাক কিন্তু এইবার ভ্যালেন্টিন বার্কোর হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কারণ এই প্লেয়ারটা কিন্তু খুব বেশি হাইপে নাই, বাট সে কিন্তু সাইলেন্টলি যেহেতু লিগ ওয়ানে পারফর্ম করছে, এই বিশ্বকাপেও কিন্তু আর্জেন্টিনার সারপ্রাইজ প্যাক হিসেবে ভ্যালেন্টিন বার্কো কিন্তু আবির্ভাব হইতে পারে। একটাই সমস্যা, যে বয়স যেহেতু কম, এক্সপিরিয়েন্স খুব বেশি না। সো ওভার কমিটমেন্ট করতে গিয়ে কিন্তু সে ফাউল করে দেশে, এটা কিন্তু একটা তার উইক পয়েন্ট। সো যেহেতু সে সাব হিসেবেই স্কালোনির প্ল্যানে আসছে এখন পর্যন্ত, আমার যেটা মনে হয়েছে, সো এটা খুব বেশি তো ম্যাটার করবে না। সাব হিসেবে নামলে তার এই ফাউল করে কার্ড দেখার সম্ভাবনা একটু কম থাকবে। এরপরে নামটা নিয়ে দেওয়া হচ্ছে এজিকুয়েল প্যালাসিওসের, এবং তাকে কিন্তু দুই ম্যাচেই ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলানো হয়েছে। কিন্তু নর্মালি সে যখন আর্জেন্টিনার হয়ে খেলতো, সে কিন্তু বক্স টু বক্স রোলে খেলতো। তাকে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে কেন খেলানো হয়েছে, এটা নিয়ে হয়তো আমি আগেও মেনশন করছি। কারণ আর্জেন্টিনার যে স্কালোনির সেটআপটা, এখানে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনটা হোল্ড করে দুইজন। ফার্স্ট চয়েস হচ্ছে চেলসির এনজো ফার্নান্দেস, এবং সেকেন্ড চয়েস হচ্ছে কিন্তু বোকা জুনিয়র্সের লিয়ান্দ্রো পারেদেস।
এখন পারেদেস নিয়ে কিন্তু একটা ইনজুরির রিউমার চলতেছে, যে তাকে নিয়ে কনফিউশন আছে যে সে বিশ্বকাপে খেলতে পারবে কিনা। বাই এনি চান্স পারেদেস যদি বিশ্বকাপ থেকে বাদ পড়ে, অথবা আপনারা যখন ভিডিওটা দেখতেছেন অলরেডি হয়তো এটা একটা ডিসিশন চলে আসছে পারেদেস বিশ্বকাপ টিমে আছে কি নাই, তখন কিন্তু এনজিও ফার্নান্দেজের ব্যাকআপ হিসেবে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আর্জেন্টিনা লাগবেই। সো সেই ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনটাতে প্ল্যান বি হিসেবে সেট করে রাখার জন্য কিন্তু এজিকুয়েল প্যালাসিওসকে 2 ম্যাচেই ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলানো হয়েছে। এখানে হন্ডুরাসের সাথে ম্যাচে হন্ডুরাস কিন্তু সেভাবে একটা প্রেস করা নাই, প্যালাসিওসে কিন্তু সেভাবে চ্যালেঞ্জ ফেস করতে পাওয়া হয় নাই, যদিও বা সে কিন্তু ডিসেন্ট ছিল। আইসল্যান্ড ম্যাচে তার একটু টেস্টিং হয়েছে, কারণ আইসল্যান্ড কিন্তু সেভাবে হার্ড প্রেসিং বলা যায় না, কিন্তু তারা কিন্তু একটা হাই লাইন ডিফেন্স মেনটেন করে আর্জেন্টিনার নিজেদের হাফে সেভাবে পাসিং বিল্ড আপ ফুটবল খেলতে দিচ্ছিল না, একটা প্রেসার দিচ্ছিল জোনাল প্রেসিং এর মাধ্যমে। তো ওইখানেও কিন্তু প্যালাসিওসকে ডিসেন্টলি বলা যায়। এরপরে নামটা নিতে হয় লো সেলসো 2 ম্যাচে কাইন্ড অফ 2টা রোলে ছিল। হন্ডুরাস ম্যাচে তাকে দেখা গেছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, এবং এই আইসল্যান্ড ম্যাচে তাকে কিছুটা ডিপ লাইং প্লে মেকার হিসেবে দেখা গেছে। হন্ডুরাস ম্যাচে তাকে খুব একটা ভালো লাগে নাই, যদিও বা তার ওই দারুণ শটটা থেকেই কিন্তু পরে আর্জেন্টিনা পেনাল্টিটা পায়, এবং সেখান থেকে কিন্তু লাউতারো গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেয়। সেই হন্ডুরাস ম্যাচের তুলনায় লো সেলসোকে এই সেকেন্ড ম্যাচে এই আইসল্যান্ডের সাথে মোটামুটি ক্রিয়েটিভ এবং ডিসেন্ট মনে হয়েছে। এরপরে নাম নিতে হয় ফ্রন্টে থাকা নাম্বার 10 রোল প্লে করা থিয়াগো আলমাদা এবং নিকো পাজের কথা। আলমাদাও কিন্তু হন্ডুরাসের সাথে খুব একটা ভালো করে নাই, যদিও লাকিলি সে আইসল্যান্ডের সাথে সেকেন্ড হাফে নেমে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কিন্তু গোল পাইছে, যেই গোলটা কিন্তু তার কনফিডেন্সের জন্য ম্যাটার করে। অপরদিকে নিকো পাজ কিন্তু ইনজুরির সাথে ফাইট করতেছিল, তার থেকে খুব একটা এক্সপেকটেশন ছিল না, জাস্ট তার ফিটনেস লেভেলটা কেমন এটাই কিন্তু দেখা জরুরি ছিল। তবে নিকো পাজের সাথে যেটা মনে হয়েছে যে সে আর্জেন্টিনা টিমে ওই সেকেন্ড স্ট্রাইকার কাম অ্যাটাকিং মিডফিল্ডার রোল হিসেবেই সে খেলে, সেইখানে মিডফিল্ডে নেমে প্লে মেকিং এর বদলে তার অ্যাটাকিং থার্ডে গোলের অ্যাটেম্প নিতে কিন্তু তার একটু বেশি দেখা যায়, যেটা কোমোতে রেগুলার বেসিসে করে। এবং নিকো পাজের ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নাই, সে এই সিজনেও দারুণ একটা পারফরমেন্স করছে, কিন্তু আর্জেন্টিনার যে বাকি মিডফিল্ডাররা আছে, বাকি অ্যাটাকাররা আছে, তাদের সাথে তার কম্বিনেশন এবং আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এখনো সেভাবে হয় না, কিছুটা গ্যাপ আছে। ঠিক আছে, এটা ঠিক হওয়া লাগবে, আশা করি বিশ্বকাপের মধ্যে হয়তো এটা ঠিক হয়ে যাবে। ফরওয়ার্ড লাইনে গিলিনিও সিমিওনোকে নিয়ে নতুন করে কিছু বলার নাই, লাস্ট 1-1.5 বছর ধরে সেও কিন্তু আর্জেন্টিনা একজন ব্রেকআউট স্টার। তবে তার একটু মেনশন করতে হয়, তারা হন্ডুরাস ম্যাচেস কারণে কিন্তু লেফট উইঙ্গার হিসেবে ট্রাই করছিল প্রথম দিকে, স্পেশালি প্রথম গোলটা হওয়ার আগ পর্যন্ত ওই লেফট উইঙ্গার সিমিওনোকে কিন্তু খুব একটা সলিড মনে হয় নাই, কিন্তু ফার্স্ট গোলটা হওয়ার পরে সিমিওনো রাইট সাইডে চলে আসে, এবং তারপরে কিন্তু তার ন্যাচারাল খেলাটা আমরা দেখতে পারতেছি, এবং সেকেন্ড হাফে কিন্তু একটা দারুণ গোলের অংশ ছিল, তার গোলটাও ভালো ছিল। এরপরে কথা বলতে হয় যে আর্জেন্টিনা যখন সাব করাইলো, তখন কিন্তু 2 ম্যাচে আমরা দেখছি আর্জেন্টিনা বেটার ফুটবল খেলছে, স্পেশালি আইসল্যান্ডের সাথে কিন্তু সেকেন্ড হাফে আর্জেন্টিনার ফুটবলটা বেটার ছিল। এখানে একটা জিনিস আসলে আমাদের বোঝা উচিত যে আমরা স্কালোনিকে একটু দোষ দেই যে এই প্লেয়ারটা ফর্ম ভালো, তারপরও কিন্তু কেন স্কালোনি ইনফর্ম প্লেয়ারটাকে ওভারলুক করে তার পরিচিত আরেকটা প্লেয়ারকে নিয়ে যায় যে কিনা তার ফর্মটা খুব একটা ভালো না। এখানে জিনিসটা হচ্ছে যে স্কালোনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় কিন্তু টিম কম্বিনেশন এবং নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেইটাকে, যেই কারণে এই যে 2 ম্যাচে আমরা 2 মিডফিল্ড সেট আপ দেখলাম, এরা কিন্তু ফার্স্ট হাফে 2 ম্যাচে খুব বেশি যে ভালো শর্ট পাসিং করছে তা কিন্তু না, বেশিরভাগ সময় তারা একটু লং পাস নির্ভর ফুটবল খেলার চেষ্টা করছে। বাট 2 ম্যাচে যেটা দেখছে যে সাব হওয়ার পরে যখন এনজো, ম্যাকালিস্টার, রদ্রিগো ডিপল মানে স্কালোনির যে ফার্স্ট চয়েস মিডফিল্ডার যখন নামলো, তখন তাদের মধ্যে কিন্তু কম্বিনেশন শর্ট পাসিংটা বেটার মনে হইতেছে যে এই প্লেয়ারটা জানে যে তার টিমমেটটা কে কখন কোথায় থাকবে, তাকে ঠিক কিভাবে পাস দিতে হবে। প্লেয়াররা অটো একটা পজিশন নিয়ে রাখছিল, এবং তাদের পাসিং গুলো জাস্ট অটো, মানে তারা মুখস্থ যে কে কই আছে, কোথায় কিভাবে পাস দিলে বলটা প্রগ্রেস করবে। সো এখানে কম্বিনেশনটা অ্যাকচুয়ালি ম্যাটার করে, যে এনজো, ম্যাকালিস্টার, রদ্রিগো ডিপল এরা
সারা বছর যেই ফর্মে থাকুক না কেন তাদের মধ্যে কিন্তু একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো টিম কেমিস্ট্রি আছে। এই টিম কেমিস্ট্রির জন্যই কিন্তু স্কালোনি এদেরকেই ফার্স্ট চয়েস হিসেবে স্টার্ট করাবে, যদি না বিশ্বকাপে এই প্রথমে 1-2 ম্যাচে এরা খুব বেশি বাজে খেলে অথবা দুর্ভাগ্যজনকভাবে যদি ইনজুরি শিকার না হয়, সাসপেনশনে না পড়ে। এরপরে অবশ্যই যেটা সবচেয়ে বেশি আলোচনা হইতেছে সেটা হচ্ছে যে বুড়া বয়সে এসে লিওনেল মেসির সেই ম্যাজিক্যাল পারফরমেন্স পিছিয়ে নামার পরে খেলাটা চেঞ্জ করে দেয়। স্পেশালি লাউতারোকে দেওয়া তার সেই লাইন মেকিং পাসটা নিয়ে অলরেডি আশা করি অনেকগুলো অ্যানালিসিস দেখে ফেলছেন, আমিও বেশ কয়েকটা দেখছি, ভালোই বলছে অনেকে। মেসির যেটা বলতে হয় যে যেই মেসিকে আমরা ছোটবেলা অনেক আগে থেকে চিনি, মানে 20 বছর ধরে চিনি, যে মেসি বল পাইলে একাই ড্রিবলিং করে সবাই সব ডিফেন্সে তছনছ করে দেয়, এরকম ডিফেন্স লাইন ব্রেক করা ড্রিবলিং স্পিড হয়তো এবার মেসির থেকে আমরা পাবো না এই 39 বছরের মেসির থেকে, বাট এই মেসির থিঙ্কিং কিন্তু এই 39 বছরে এসেও সবার থেকে ফাস্ট। মেসি তার এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু ঠিকই বুঝে নিতে পারে যে কখন কোথায় কিভাবে তার বলটা ছাড়তে হবে। সো এইখানে মেসির ব্রেইন যেহেতু সবার থেকে ফাস্ট কাজ করে, বডি যদি কাজ সেভাবে ফাস্ট না হোক, সো মেসির টিমমেটদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে মেসির এই কম মুভমেন্ট করা, মেসির এই দীর্ঘ স্লো হয়ে যাওয়া, সেটাকে তারা নিজেদের রান মেকিং এর মাধ্যমে পুষায় দেওয়া। সো মেসির আশেপাশে যারা খেলবে সেখানে তাদের ওয়ার্ক রেট, তাদের সিচুয়েশন বুঝে, অপোনেন্টের ডিফেন্স লাইন বুঝে রান মেক করা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো এই মানে মেসির টিমমেটদের রান মেকিং এর কথা যখন মেনশন করতেছি, তখন এই স্কালোনির এই 2 ম্যাচের একটা এক্সপেরিমেন্টের নাম কিন্তু আমি নিই নাই, সেটা হচ্ছে পালমেইরাসে খেলা ফ্ল্যাকো লোপেস। এই প্লেয়ারটা ফ্যান ফেভারিট না, বাট তাকে কেন নেওয়া হয়েছে আশা করি আমরা কয়েকজন অলরেডি জানি যে এই টিমের একমাত্র লম্বা এবং ফিজিক্যাল স্ট্রাইকার হচ্ছে কিন্তু এই ম্যানুয়েল ফ্ল্যাকো লোপেস। এই লোপেসকে নেওয়া হয়েছে ঠিক ওই যে সিচুয়েশন গুলো আর্জেন্টিনা দেখা যাবে যে লো ব্লকের এগেইনস্টে স্ট্রাগল করতেছে, অপোনেন্ট ক্রস করার জন্য ইনভাইট করতেছে, কিন্তু সেই ক্রসে মাথা ছোঁয়ায় হেডে গোল করার মতো প্লেয়ার আর্জেন্টিনায় নাই। ঠিক ওই মুহূর্তে কিন্তু ফ্ল্যাকো লোপেস উদ্ধারকর্তা হিসেবে আসতে পারে, যেহেতু সে স্কোয়াডের সবচেয়ে লম্বা প্লেয়ারদের একজন এবং এরিয়ালিও ভালো। বাট এই স্পেশালি আইসিএল ম্যাচে তার আরেকটা অ্যাট্রিবিউটস কিন্তু চোখে পড়ছে, সেটা হচ্ছে ফ্ল্যাকো লোপেস কিন্তু অফ দা বলে তার মুভমেন্টটাও ভালো, এবং সে অফ দা বলে কিন্তু সে ভালো প্রেসও করে এবং ভালো কিন্তু ট্র্যাক ব্যাকও করে। এবং এই ট্র্যাক ব্যাকটা কিন্তু এই একটা টিমের যেই ডিফেন্সিভ সিস্টেমের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটা টিমের ডিফেন্স কখন শুরু হয়? যখন তারা বলটা লুজ করে, এবং বল লুজ করার পরে কিন্তু কাউন্টার প্রেসিং স্টার্ট করতে হয়। এই কাউন্টার প্রেসিংটা স্টার্ট করে কিন্তু মেইনলি অ্যাটাকাররা, কারণ তারাই কিন্তু বলটা লুজ করে, এবং তাদের ট্র্যাক ব্যাকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ অপোনেন্ট টিম যখন বলটা প্রোগ্রেস করে তখন কিন্তু তাদের সামনে জাস্ট অপোনেন্ট টিমের মিডফিল্ডার অথবা ডিফেন্ডাররা থাকে, কিন্তু অ্যাটাকাররা যদি ট্র্যাক ব্যাক করে সেই অপোনেন্টকে তখনই চার্জ করে, কাউন্টার প্রেস করে, তখন কিন্তু তাদের জন্য বলটা কঠিন হয়ে যায় বল প্রোগ্রেস করে, এবং ওই বলটা আলটিমেটলি কিন্তু টিম উইন ব্যাক করে ফেলে। সো ফ্ল্যাকো লোপেজের এই ওয়ার্ক রেটটা কিছুটা আসার জন্য দিচ্ছে যে আলভারেজ যদি পিচে না থাকে এবং আলভারেজের বদলে যদি এরিয়াল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য ফ্ল্যাকো লোপেসকে নামানো হয়, তাহলে আলভারেজ যে ওয়ার্ক রেটটা দেয়, যে প্রেসিংটা করে, সেই প্রেসিংটা কিন্তু কোনো অভাব হবে না। সো আর্জেন্টিনার প্রিপারেশন অ্যাকচুয়ালি কেমন হইল? আমার যেটা মনে হইতেছে যে হন্ডুরাসের সাথে 2-0 এবং আইসল্যান্ডের সাথে 3-0 খারাপ কিন্তু হয় না প্রিপারেশনটা। এবং এবারে বিশ্বকাপে কন্ডিশন একটা ফ্যাক্টর, কন্ডিশনটা কিন্তু আর্জেন্টিনার পক্ষে আছে। আর্জেন্টিনার টিম বন্ডিং আগের মতোই আছে, টিম কেমিস্ট্রি যেটা বললাম স্কালোনি যেটা প্রায়োরিটি দেয়, সেই টিম কেমিস্ট্রিও কিন্তু ওকে, যেটা আমরা দেখছি যে সেকেন্ড হাফে যখন আর্জেন্টিনার কোর্ট সেট আপটা নামছে, এরপরে কিন্তু খেলাটা চেঞ্জ হয়ে গেছে। এবং আর্জেন্টিনার স্কালোনি যেই সাবস্টিটিউট প্লেয়ারদেরকে দিয়ে স্টার্ট করাইছে, সেই প্লেয়াররা হয়তো তাদের নিজেদের মধ্যে সেইভাবে কম্বিনেশনটা দেখাইতে পারে নাই, বাট ইন্ডিভিজুয়ালি তারা কিছু ঝলক দেখাইছে, যাতে আশা রাখা যায় যে এই প্লেয়াররা বিশ্বকাপে কিন্তু সেরকম একটা ভালো কিছু করে দেখাবে। তো আর্জেন্টিনার সকল ধরনের প্রস্তুতি শেষ, এবার হচ্ছে আসল পরীক্ষা শুরু, বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু। খুব ইচ্ছা ছিল যে আর্জেন্টিনার যে গ্রুপ রাউন্ডের অপোনেন্ট যারা আছে, আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান, 3টা টিমকে নিয়ে আলাদাভাবে অ্যানালাইসিস করা, তাদের স্ট্রেংথ এবং উইকনেস গুলোকে সামনে নিয়ে আসা, এবং এই 3 ম্যাচে আর্জেন্টিনার জন্য বেস্ট অ্যাপ্রোচ, বেস্ট লাইন আপ কি হবে এটা নিয়ে ডিসকাস করা। একটু ছন্দপতন হয়ে গেছে অ্যাকচুয়ালি আসলে আমার।
তারপরে যেহেতু সময় আছে তাহলে তারপর চেষ্টা থাকবে এই অল্প সময়ের মধ্যে আসলে এই 3 দলের নিয়ে একটা অ্যানালিসিস নিয়ে আসা এবং একটা গ্রুপ রাউন্ডের একটা প্রেডিকশন দেওয়া, একটা অ্যানালিসিস করা, একটা প্রেডিকশন দেওয়া এরকম যে আসলে ম্যাচের রেজাল্ট প্রেডিকশন না, ম্যাচের সিচুয়েশন গুলো অ্যাকচুয়ালি কেমন হইতে পারে। কথা হচ্ছে যে আর্জেন্টিনার প্রিপারেশনটা আপনার কেমন লাগছে, আর্জেন্টিনার প্রিপারেশন নিয়ে আমার এই ভিডিওটা আপনার কেমন লাগছে। নর্মালি আমি যেটা করি যে আমার ভিডিওগুলো পোস্ট করার পরে এটা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেই, মেসেঞ্জারে সবাইকে লিঙ্ক দেই যে ভিডিওটা দেখার জন্য ইনভাইট করি। যেহেতু আমি ফেসবুকে লগ ইন করতে পারতেছি না, অ্যাক্সেস পাচ্ছি না, সেহেতু আমার পক্ষে কিন্তু এটা করা সম্ভব হচ্ছে না। এখন আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার হয়ে ভিডিওটা অন্যের কাছে ফরওয়ার্ড করা, তাদেরকে দেখার সুযোগ করে দেওয়া। কারণ আমি জানি না কবে ব্যাক করব, কিভাবে ব্যাক করব। সো আমার অ্যানালাইসিস যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ছাড়া এটা শেয়ার করার মতো আর কিন্তু কেউ নাই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।